ডক্টর ইউনূসকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস বিষয়ে সরকার বা রাষ্ট্রপক্ষ বা মহামান্য আদালত যে সিদ্ধান্ত দিচ্ছে, একই সাথে জাতিসংঘ থেকেও ডক্টর ইউনূস বিষয়ে সরকারকে যে কঠিন বার্তা দেওয়া হচ্ছে, এগুলো কিসের ইঙ্গিত? খুবই গুরুত্বপূর্ণ দর্শক। ডক্টর ইউনূস কেন্দ্রিক ঘটনা আর জটিল থেকে জটিলতর হচ্ছে। লেটেস্ট কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক। ডক্টর ইউনূসকে 50 কোটি টাকা জমা দিয়েই আপিল করার নির্দেশ। এর মানে ডক্টর ইউনূসের আপিল করতে হলে 50 কোটি টাকা জমা দিতে হবে। খুব জটিল নির্দেশনা, কঠিন নির্দেশনা। এর মানে ডক্টর ইউনূসের জন্য সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে গ্রেপ্তার হওয়ার দরকার হতে পারে, তিনি প্রস্তুত। আমরা মনে করি যে এই দুদকের যে মামলা বা এগুলোতে শেষ পর্যন্ত গ্রেপ্তার হওয়া লাগতে পারে। আদালতের রায় মানতে হবে, ডক্টর ইউনূসের কিছু করার নেই। 50 কোটি টাকা দিয়ে তারপরে আপিল করতে হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে 50 কোটি টাকা জমা দিয়েই আপিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 29 ফেব্রুয়ারি এই রায় প্রদান করেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর স্বাক্ষরিত রায়টি প্রকাশ করা হয়। এই গণমাধ্যমে এই রায়টি 29 তারিখে আসে। 50 কোটি টাকা জমা দিয়ে আপিল করতে হবে, এর মানে এই মামলার একটা নতুন মোড়। এ বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাচ্ছেন। এর আগে 12 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে 50 কোটি টাকা জমা দিয়ে 2011 সাল থেকে 2013 করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দেন হাইকোর্ট। খুবই গুরুত্বপূর্ণ, হাইকোর্টের নির্দেশ মানতে হবে। আপিল করার অধিকার আছে। আপিল পুনর্বিবেচনা না হলে বা গৃহীত না হলে তখন এটাই করতে হবে ডক্টর ইউনূসকে। মানে ডক্টর ইউনূসের পরিস্থিতি আরও জটিল হলো। এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি জানান, 2020 সালের নভেম্বর থেকে 2011 থেকে 2013 2 বছরের প্রায় 250 কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে নোটিশ দিয়ে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এরপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কাছে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট অর্থ নেই বলে মওকুফ চায়। ওই আবেদন এনবিআর প্রত্যাখ্যান করার পর তারা আয়করের টাকা মওকুফ চেয়েছিল, কিন্তু তখন তাদের একটি অ্যাকাউন্টে প্রায় 350 কোটি টাকা থেকে 400 কোটি টাকার মতো ছিল, কিন্তু অ্যাকাউন্টে অর্থ রয়েছে জানিয়ে এনবিআর অর্থ চেয়ে নোটিশ করে। কিন্তু গ্রামীণ টেলিকম সেই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। রিটে শুনানি নিয়ে নোটিশ কেন বেআইনি বলা হবে না, এ নিয়ে রুল জারি করেছেন। দেখেন দর্শক, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি উল্লেখ করতে চাই, যদি সরকারি কোনো প্রতিষ্ঠান হতো অথবা ডক্টর ইউনূস সরকার অনুকম্পা পেতেন, সরকার ঘনিষ্ঠ কোনো লোক হতো, তাহলে ডক্টর ইউনূসের এই যে আয়করের যে বিষয়টা, এটা ইজিলি মওকুফ করতো এনবিআর। খুব সহজ, এটা তাদের আইনি সুযোগ রয়েছে, কর মওকুফ করার, এক্সেমশন দেওয়ার সুযোগ। দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স যদি হয়ে থাকে তাহলে তার শাস্তি পেতে হবে। কিন্তু কর রেওয়াতের কিছু সিস্টেম আছে, বিভিন্ন ট্রাস্ট, জনকল্যাণমূলক বা সোশ্যাল বিজনেস, এই নানান দিক বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড চাইলে বা নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রে কর রেয়াত দিতে পারে, মওকুফ করতে পারে। কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে এটা করবে না, হয়রানি করবে, যেহেতু সরকারের সাথে তার সম্পর্ক ভালো না। আমরা এটাই মনে করি। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা নির্দেশনা যে ডক্টর ইউনূসকে 50 কোটি টাকা জমা দিয়েই আপিল করতে হবে, এই নির্দেশনা মহামান্য আদালত দিয়েছে। দর্শক, একই সাথে আমরা জাতিসংঘের নতুন বার্তাটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাতে চাই। ডক্টর ইউনূসের মামলা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছে জাতিসংঘ, সব বন্দির মুক্তির দাবি। মানে জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু এটা একটা কঠিন বার্তাই বলা যায়। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন জনগণ অবশ্য এই ধরনের নিউজে হতাশ, যে এরকম পর্যবেক্ষণ আর কত বছর করবে, এই পর্যবেক্ষণ দিয়ে কী হবে, এগুলোর আউটকাম কী, এতে কিছুই হবে না, জনগণ মূলত এরকম মনে করছে। তারপরে জাতিসংঘের সক্ষমতা তো এমনিতেই কম, জাতিসংঘের বার্তারও একটা তাৎপর্য রয়েছে। নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলা, তা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছে জাতিসংঘ। কাজের মাধ্যমে তিনি জাতিসংঘের প্রিয় বন্ধু
তার কাজকে অনুসরণ করে বর্তমান উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এসব কথা জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও। যাই হোক, এই মহাসচিবের একজন মুখপাত্র। যাই হোক দর্শক, এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, জাতিসংঘ ডক্টর ইউনূসকে কতটা গুরুত্ব দেয় সেটা কিন্তু বোঝা গেল। জাতিসংঘ ডক্টর ইউনূসের সাথে কাজ করছে, খুব ঘনিষ্ঠ লোক, এবং আটককৃত নেতাকর্মীদেরও মুক্তি চাওয়া হয়। ব্রিফিংয়ে তার কাছে জানতে চাওয়া হয় 7 জানুয়ারি অনুষ্ঠিত জালিয়াতির নির্বাচনের আগে বাংলাদেশের বিরোধী দলের কমপক্ষে 25,000 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা হেফাজতে মারা গেছে 13 জন। আন্তর্জাতিক চাপের মুখে হাতে গোনা কয়েকজন মাত্র মুক্তি পেয়েছেন। আপনি কি বাকি বন্দীদের মুক্তি দাবি করবেন? এ প্রশ্নের উত্তরে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, আমি মনে করি আমরা খুব ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। যেসব ব্যক্তিকে নিছক শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশের কারণে আটক করা হয়েছে তাদের সবার মুক্তি দাবি করছি আমরা। দেখেন, প্রশ্ন যতটা কঠিনভাবে করা হয়েছে, প্রশ্নের সেভাবে কিন্তু জাতিসংঘ নিয়েছে। মানে জালিয়াতি নির্বাচন বা এভাবে হয়রানি, হত্যা ইত্যাদি ইত্যাদি সেভাবে জাতিসংঘ নিয়েছে, সেটা গ্রহণ করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে উত্তর দিয়েছে। এখন প্রশ্নের ধরন, জালিয়াতি নির্বাচন বা এগুলো অ্যাকসেপ্ট না করলে তখন এগুলো ডিনাই করে তারপর উত্তর দিত। অতএব প্রশ্নের ধরনটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং আরও ডক্টর ইউনূস সম্পর্কেও প্রশ্ন করা হয়। তার জবাবে যেটা জাতিসংঘ জানিয়েছে যে তারা মনিটরিং করছে। বাংলাদেশে আমাদের যে কান্ট্রি টিম আছে, জাতিসংঘ যারা জানাচ্ছে, তারা ভালোভাবে এই মামলাটি অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছেন। কাজের মাধ্যমে জাতিসংঘের একজন প্রিয় বন্ধু প্রফেসর ইউনূস, আমি মনে করি উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে সেই কাজে অনুসরণ করছি। অন্য একজন মুখপাত্রের কাছে একই বিষয় জানতে চান, দুইজনের উত্তর দিয়েছেন আর কি এই ব্রিফিংয়ে। ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান বাংলাদেশে কী অবস্থা, এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কি অবহিত? দি ওয়ারের এই রিপোর্টে তাকে অপেক্ষারত রাজনৈতিক বন্দী বা পলিটিক্যাল প্রিজনার ইন ওয়েট হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মঙ্গলবার CNN-এর ক্রিস্টিনা আমনপোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, আপনি প্রফেসর ডক্টর ইউনূসের বিষয়ে কথা বলছেন। প্রফেসর ইউনূসের ইতিমধ্যে এবং তার কাজ সম্পর্কে আমরা সবাই জানি। নিঃসন্দেহে তিনি এই সংগঠনের একজন ভালো বন্ধু। তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা আমরা অপেক্ষায় আছি। আমি মনে করি এটা নিয়ে ডক্টর ইউনূস কথা বলেছেন। মানে এখানেও সরকারের বিরুদ্ধে এক ধরনের কথা চলে যায়। তো জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এই কথাটা জাতিসংঘ জানিয়ে দিয়েছে ব্রিফিংয়ের মাধ্যমে। আসলে বাস্তবতা অনুযায়ী স্ট্রাকচারালি জাতিসংঘের তেমন কোনো সক্ষমতা নেই। তারপরও ডক্টর ইউনূসকে যদি চূড়ান্তভাবে হয়রানি করা, চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হয় বা কারাগারে পাঠানো হয়, তাহলে জাতিসংঘের হাতে যতটুকু ব্যবস্থা আছে, ইউএন পিস কিপিং মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রিডিউস করা কিংবা বাদ দিয়ে দেওয়া, না যতটুকু আছে তাদের হাতে, সেগুলো ব্যবহার করতে পারে। ডক্টর ইউনূস ইস্যু জাতিসংঘের কাছে বাংলাদেশের গণতন্ত্র ইস্যুর চাইতে ইম্পর্টেন্ট, আমার কাছে সেটাই মনে হয়। তো দর্শক, ডক্টর ইউনূসকে হয়রানির মাত্রাও বাড়ছে, জাতিসংঘ আরও বেশি সোচ্চার হচ্ছে।